নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি। 1 2 স্থায়ী সদস্য 5টি। 5টি কারা? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন। 1 2 3 4 5। এই যে 5টি স্থায়ী সদস্য, 5টি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। এই যে 5টি স্থায়ী সদস্য, এদের ভেটো ক্ষমতা রয়েছে। তাহলে জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে এমন রাষ্ট্র কয়টি? এমন রাষ্ট্র হচ্ছে 5টি। নেক্সট, ভেটো একটি ল্যাটিন শব্দ। এর অর্থ আমি এটা মানি না। ভেটো একটি ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে আমি এটা মানি না। এরপর লেখো অস্থায়ী সদস্যদের মেয়াদ। 2 বছর। যারা অস্থায়ী সদস্য তাদের মেয়াদ হচ্ছে 2 বছর। অস্থায়ী সদস্যদের মেয়াদ হচ্ছে 2 বছর। তাহলে আমরা এখানে এই তথ্যগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি। এদের মধ্যে স্থায়ী সদস্য 5টি, অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। অস্থায়ী সদস্যদের মেয়াদ হচ্ছে 2 বছর। আর 5টি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। তাহলে আমরা যেটা পেলাম অস্থায়ী সদস্য, এই অস্থায়ী সদস্য হচ্ছে কয়টি পেয়েছি? অস্থায়ী সদস্য পেয়েছি, অস্থায়ী সদস্য 10টি। তাহলে 10টি রাষ্ট্রের মেয়াদ হচ্ছে, এদের মেয়াদ হচ্ছে 2 বছর। নিরাপত্তা পরিষদ সংক্রান্ত আর কোনো বেসিক তো মানে আর কোনো ডিটেল তোমাদের পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রশ্ন আসলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসবে। এবার তোমরা যেটি লিখবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ দিয়ে লেখো এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 18টি। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 18টি। বর্তমান সদস্য 54টি। এবার লেখো অর্থনৈতিক সামাজিক পরিষদের পরে যেটা লিখবা সেটা হচ্ছে সচিবালয়। সচিবালয় লিখে কোলন দিয়ে লেখো জাতিসংঘের সচিবালয় অবলিক সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। সচিবালয় অবলিক সদর দপ্তর দিয়ে লেখো জাতিসংঘের সচিবালয় অবলিক সদর দপ্তর যুক্তরাষ্ট্রের। তাহলে সচিবালয় বা সদর দপ্তর এটা কোথায় অবস্থিত? এটা যুক্তরাষ্ট্রের
নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সচিবালয় বা সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এরপরে তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয় মহাসচিব। সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয় মহাসচিব, যার মেয়াদ 5 বছর। সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয় মহাসচিব, যার মেয়াদ 5 বছর। সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয় মহাসচিব, যার মেয়াদ 5 বছর। তাহলে জাতিসংঘের সচিবালয়ের প্রধান যিনি নির্বাহী কর্মকর্তা তাকে কি বলা হয়? তাকে বলা হয় মহাসচিব, আর মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছর। আচ্ছা, এবার জাতিসংঘের সচিবালয়ের পরে যেটি লিখবা সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। তোমাদের চাকরি উপযোগী যে তথ্যগুলো মাস্ট পড়া উচিত, একেবারে বেসিক, সেগুলো তোমাদের লিখাচ্ছি। আন্তর্জাতিক আদালত দিয়ে লেখো, আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। 2 নম্বর লক্ষ্য, আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদ হচ্ছে 9 বছর। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ হচ্ছে 9 বছর। বিচারকদের মেয়াদ হচ্ছে 9 বছর, বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। এই 3টা তথ্য তুমি মনে রাখবা। জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের মানে আদালত অবস্থিত নেদারল্যান্ডে, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আর এই আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন, আর বিচারকদের মেয়াদ হচ্ছে 9 বছর। আরেকটি তথ্য লিখতে পারো, আন্তর্জাতিক আদালতের অপর নাম আন্তর্জাতিক বিচারালয়। দেখো, আন্তর্জাতিক আদালতের অপর নাম আন্তর্জাতিক বিচারালয়, বা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আন্তর্জাতিক আদালতের অপর নাম আন্তর্জাতিক বিচারালয়, ব্র্যাকেটে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা সংক্ষেপে আইসিজে। আন্তর্জাতিক আদালত সম্পর্কে আমাদের যতটুকু জানার দরকার ততটুকু আমরা লিখলাম। এবার আমরা যে টপিকটা লিখব সেটি হচ্ছে ওসি পরিষদ। ওসি পরিষদ দিয়ে একটা তথ্য লেখো, সেটা হচ্ছে 1994 সাল থেকে, 1994 সাল থেকে 94 থেকে ওসি পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে। সাল থেকে ওসি পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে। 1994 সাল থেকে ওসি পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে। এবার তোমরা যে তথ্যটি লিখবা সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব বৃন্দ। জাতিসংঘের মহাসচিব বৃন্দ। দেখো, প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি।
তার বাড়ি হচ্ছে নরওয়ে, ইউরোপের একটা দেশ নরওয়ে, সে নরওয়েতে বাড়ি হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিটভেলি এর। অর্থাৎ প্রশ্নটি হতে পারে জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ে নাগরিক। তোমাদেরকে আমি যেগুলো বারবার করে বলছি, যেগুলো পরীক্ষা আসার মতো, আমি কিন্তু সব দেখাচ্ছি না তোমাদেরকে। এরপরে দ্বিতীয় মহাসচিব, এই দ্বিতীয় মহাসচিবের নাম হচ্ছে ড্যাগ হেমারশোল্ড। দ্বিতীয় মহাসচিবের নাম হচ্ছে ড্যাগ হেমারশোল্ড, ব্র্যাকেটে হচ্ছে সুইডেন। এই সুইডেনের ড্যাগ হেমারশোল্ডের একটা স্পেশাল তথ্য হচ্ছে 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান। ড্যাগ হেমারশোল্ড, ব্র্যাকেটে সুইডেন, 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান। এবং তাহলে 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান এবং মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান এবং মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় আসছে, তোমাদেরও আসতে পারে। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? ড্যাগ হেমারশোল্ড। জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? ড্যাগ হেমারশোল্ড। ড্যাগ হেমারশোল্ড কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? মরণোত্তর 1961 সালে। ড্যাগ হেমারশোল্ড কত সালে বিমান দুর্ঘটনায় মারা যান? 1961 সালে। কিভাবে প্রশ্নগুলো আসতে পারে খেয়াল করো। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? ড্যাগ হেমারশোল্ড। কততম মহাসচিব? দ্বিতীয় মহাসচিব। কোন দেশের নাগরিক ছিলেন? সুইডেনের। এবার যেটি লিখবা সেটি হচ্ছে তৃতীয় মহাসচিব। জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন উথান্ড, ব্র্যাকেটে হচ্ছে মায়ানমার। জাতিসংঘের তৃতীয় মহাসচিব হচ্ছেন উথান্ড, ব্র্যাকেটে মায়ানমার। লেখো, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন। উথান্ড মায়ানমার, ব্র্যাকেটে লেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। তাহলে জাতিসংঘের তৃতীয় মহাসচিব কে ছিলেন? মায়ানমারের উথান্ড। তার পরিচয় কি? তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন। এবার তোমরা যে মহাসচিবের নামটি লিখবা, চতুর্থ মহাসচিব, পঞ্চম মহাসচিব, ষষ্ঠ মহাসচিব, এগুলো খুব বেশি দরকার নেই। এবার যেটি লিখবা সেটা হচ্ছে সপ্তম মহাসচিব। এই সপ্তম মহাসচিব নাম হচ্ছে কফি আনান। সপ্তম মহাসচিব হচ্ছে কফি আনান, তার বাড়ি হচ্ছে ঘানা। তিনি 2001 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। জাতিসংঘের নামকরণ করেন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মনির খান, তুমি যে কমেন্টটা করেছো, জাতিসংঘের নামকরণ করেন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1942 সালের 1 জানুয়ারি ওয়াশিংটন সম্মেলনে।
এটা বিশেষ পরীক্ষা প্রশ্নটি আসছে, তো যেহেতু এটি একটু আপার লেভেলের ইনফরমেশন তাই তোমাদেরকে আমি চেষ্টা করে দিইনি। তো প্রশ্ন যেহেতু করেছো তাই আনসারটি দিলাম। জাতিসংঘের নামকরণ করেন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। 1942 সালের 1 জানুয়ারি তিনি জাতিসংঘের নামকরণ করেন, এবং তিনি যে সম্মেলনে জাতিসংঘের নামকরণ করেন সেটি হচ্ছে ওয়াশিংটন সম্মেলন। মনির খান, তুমি কি বুঝতে পারছো ভাই? উত্তরটা পেয়েছো তুমি? তাহলে সপ্তম মহাসচিব হচ্ছে কফি আনান। তিনি ছিলেন আফ্রিকা মহাদেশের একটা দেশ ঘানা, সে ঘানার নাগরিক। তো তার তথ্য হচ্ছে তিনি 2001 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। জাতিসংঘের কোন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? কফি আনান। কত সালে? 2001 সালে। আর জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? মরণোত্তর, সেটা হচ্ছে দ্যাগ হেমারশোল্ড। একটা হচ্ছে মরণের পরে, অর্থাৎ দ্যাগ হেমারশোল্ড মরণের পরে, আর কফি আনান জীবিত অবস্থায়। হ্যাঁ মনির খান, তুমি একটু কমেন্ট করো, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথাটা? মনির খান, তুমি প্রশ্ন করেছো, উত্তরটা পেয়েছো কিনা? এমন তো হতে পারে যে আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তুমি নাও শুনতে পারো। তুমি কমেন্ট করো, তুমি শুনতে পাচ্ছ কিনা বা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এটা তুমি একটু কমেন্ট করবা, এটা বুঝবা। আচ্ছা, এবার তোমরা যেটি লিখবা, সপ্তম মহাসচিব তো আমরা লিখলাম, তাহলে বাকি মহাসচিব গুলোর নাম কি? চতুর্থ মহাসচিব হলো অস্ট্রিয়ার কুটওয়াল্ড হেইন। পঞ্চম মহাসচিব হচ্ছে জ্যাভিয়ার পেরেজ দা কুয়েলার, পেরু। ষষ্ঠ মহাসচিব হচ্ছে ঘানার মিশরের বুট্রোস ঘালি। সপ্তম মহাসচিব হচ্ছে ঘানার কফি আনান। অষ্টম মহাসচিব হচ্ছে দক্ষিণ কোরিয়ার বান কি মুন। আর নবম মহাসচিব বা বর্তমান মহাসচিব, জাতিসংঘের নবম বা বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি পূর্বে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পূর্বে পর্তুগালের পিএম ছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তিনি পূর্বে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এবারের হিডিংটা তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। জাতিসংঘ ও বাংলাদেশ। এক নম্বর তথ্যটি লিখবা 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘ ও বাংলাদেশ দিয়ে লেখো। 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্য হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। প্রত্যেকটা ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্য হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। তাহলে প্রত্যেকটা ইনফরমেশনকে দিয়ে যদি আমরা প্রশ্নটি করি যে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? 29তম অধিবেশনে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। কোন দিন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17ই সেপ্টেম্বর।
তাহলে 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 136তম সদস্য হিসাবে, এবং সেটি 29তম অধিবেশনে। এবার 2 নম্বর তথ্যটি লিখবা, বাংলাদেশ এ পর্যন্ত মোট দুইবার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ লাভ করেছে। বাংলাদেশ এ পর্যন্ত মোট দুইবার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ লাভ করেছে। তাহলে প্রশ্নটি হতে পারে, বাংলাদেশ এ পর্যন্ত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করেছে? উত্তর হবে দুইবার। দাঁড়িয়ে লেখো, প্রথমবার লাভ করে 1979-80 সালের জন্য। প্রথমবার লাভ করে 1979-80 সালের জন্য। বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ প্রথমবার লাভ করে 1979-80 সালের জন্য। আর দ্বিতীয়বার লাভ করে 2000-2001 সালের জন্য। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে দ্বিতীয়বার 2000-2001 সালের জন্য। আর প্রথমবার লাভ করে 1979-80 সালের জন্য। এরপরে তথ্যটি লেখো, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু 1974 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন। তাহলে বঙ্গবন্ধু জাতিসংঘের কততম অধিবেশনে? 29তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন। কবে? 1974 সালের 25 সেপ্টেম্বর। এরপরে তথ্যটি লেখো, বাংলাদেশের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে জাতিসংঘের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। বাংলাদেশের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। বাংলাদেশের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এরপরে তথ্যটি লিখবা, বাংলাদেশ সেনাবাহিনী 1988 সালে বাংলাদেশ সেনাবাহিনী 1988 সালে বাংলাদেশ
পুলিশ 1989 সালে, বাংলাদেশ সেনাবাহিনী 1988 সালে, বাংলাদেশ পুলিশ 1989 সালে, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী 1993 সালে, বাংলাদেশ সেনাবাহিনী 1988 সালে, বাংলাদেশ পুলিশ 1989 সালে, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী 1993 সালে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম কত সালে? 1988 সালে। তারপরে বাংলাদেশ নৌবাহিনী কত সালে? 1993 সালে। বিমান বাহিনী কত সালে? 1993 সালে। আর বাংলাদেশ পুলিশ কত সালে? 1989 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে। এই হচ্ছে বাংলাদেশ এবং জাতিসংঘের মধ্যকার সম্পর্ক। জাতিসংঘ সম্পর্কিত যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের খাতায় লিখালাম। এখন তোমরা জাতিসংঘের আরো তথ্য আছে যেগুলো আমরা আমাদের যে লেকচার শিট বা বই যেটা তোমরা বিদ্যাবাড়ি থেকে নিয়েছো বা পড়েছো, সেখানে যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যের মধ্যে যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি, সেগুলোকে তুমি গুরুত্বের সাথে মুখস্থ করবা। তো দেখো কোন কোন তথ্য আমরা পেয়েছি। এখান থেকে অলরেডি একটা তথ্য পেয়েছি যে এই যে 1945 সালে 24শে অক্টোবর, এই দিন হচ্ছে জাতিসংঘ সনদ কার্যকর হয়েছে বা এই দিন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। 1945 সালের 26শে জুন এই দিন জাতিসংঘ সনদটি স্বাক্ষরিত হয়েছে। তাহলে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছে 1945 সালের 26শে জুন, জাতিসংঘ সনদ কার্যকর হয়েছে 1945 সালের 24শে অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এগুলো তোমাদেরকে আমি একটু আগে লিখাইছি, বাট আমি তোমাদেরকে সেখানে গুছিয়ে লিখিয়েছি। এখান থেকে যে তথ্যটি আমরা পেলাম, জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে 193টি। জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। এরপরে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি, স্থায়ী সদস্য, আর অস্থায়ী সদস্য হচ্ছে 10টি। এই যে 10টি অস্থায়ী সদস্য, এদের মেয়াদ হচ্ছে 2 বছর। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ আগে লিখাইছি ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটি। আর তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিল, বর্তমানে নেই। বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের 136তম সদস্য। এই কথাগুলো এত বেশি ইম্পর্টেন্ট যে পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, এবং তোমাদেরকে এগুলো আমি খাতায় লিখিয়েছি, এক জায়গায় গুছিয়ে গুছিয়ে লিখে দিছি। জাতিসংঘের পতাকা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট তথ্য। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বজনীন মানবাধিকারের ঘোষণা দেয়। অর্থাৎ বিশ্বব্যাপী যাতে মানবাধিকার ক্ষুণ্ণ না হয়, মানবাধিকার যাতে নিশ্চিত হয়, এই মর্মে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সার্বজনীন মানবাধিকারের ঘোষণা দেয়। তাহলে জাতিসংঘের কোন পরিষদ সার্বজনীন মানবাধিকারের ঘোষণা দেয়? সেটা হচ্ছে সাধারণ পরিষদ। কত সালে? 1948 সালে। কয় তারিখে? 10ই ডিসেম্বর। এই জন্য প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বা বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। এরপরে আসো, এটা দরকার নেই, একটু আগে তোমাদের লিখাইছি জাতিসংঘের 6টি হচ্ছে দাপ্তরিক ভাষা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি: আরবি, ইংরেজি, ফরাসি, রুশ, চীনা, স্প্যানিশ এবং আরবি। আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ, এই 3টি হচ্ছে আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ। এই 6টি হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা বা জাতিসংঘের দাপ্তরিক ভাষা। আচ্ছা, এরপরে জাতিসংঘের মূল সংস্থাগুলো কি কি এটা আমরা লিখেছি।
এই সংস্থাগুলো লিখেছি। একটু আগে আমরা লিখলাম যে ভেটো, ভেটো হচ্ছে একটি ল্যাটিন ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে আমি এটা মানি না। আর জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে বা ভেটো ক্ষমতা প্রয়োগ করার অধিকার আছে 5টি রাষ্ট্রের, যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এবং সেই সদস্য রাষ্ট্রগুলো আমরা আগে জেনেছি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন। এরপরে যে তথ্যটি তোমাদের জন্য জানা দরকার সেটি হচ্ছে যে এগুলো জাতিসংঘের সনদ কর্তৃক দাপ্তরিক ভাষা কয়টি, এটা আমরা একটা উত্তর জানি, সেটা হচ্ছে 6টি। জাতিসংঘের সনদ কর্তৃক দাপ্তরিক ভাষা মানে জাতিসংঘের ভাষা কয়টি, সেটা হচ্ছে 6টি। কোন দুটি ভাষা কার্যকরী ভাষা, ইংরেজি এবং ফরাসি। জাতিসংঘের সদস্য নয় কোন দেশটি, তাইওয়ান। আমরা জানি তাইওয়ান জাতিসংঘের সদস্য একসময় ছিল। 1971 সালে জাতিসংঘের সদস্যপদ তাইওয়ান হারিয়েছে চীনের কাছে। কাজে 1971 সাল থেকে জাতিসংঘের সদস্য হচ্ছে 3। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কয়টি, এটা হচ্ছে কোনটি, সেটা হচ্ছে প্যালেস্টাইন। প্যালেস্টাইন বা ফিলিস্তিন হচ্ছে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্য দেশ। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। প্রথাগতভাবে বছরে কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়, সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে। এই কথাটার মানে হচ্ছে যে জাতিসংঘের অধিবেশন যখন চলে তখন প্রতিটি সদস্য রাষ্ট্রের উপস্থিতি এখানে বাধ্যতামূলক। প্রতিটি সদস্য রাষ্ট্র জাতিসংঘের অধিবেশনে উপস্থিত থাকেন। কিন্তু প্রতিটি সদস্য রাষ্ট্র যতজন প্রতিনিধি মানে রিপ্রেজেন্টেটিভ বা ডেলিগেট পাঠাতে পারে সেটা হচ্ছে সর্বোচ্চ 5 জন। কিন্তু প্রতিটি রাষ্ট্রের একটা করে ভোট থাকে। মনে করো জাতিসংঘের অধিবেশন শুরু হলো সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, তখন বাংলাদেশ সহ 193টি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নেতৃত্বে মোট 5 জন ব্যক্তি সেখানে প্রবেশ করে বা সেখানে প্রতিনিধি পাঠাতে পারে। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্যপদ গ্রহণ করা হয়, এটা হচ্ছে নিরাপত্তা পরিষদে। কোন রাষ্ট্র যদি জাতিসংঘের সদস্যপদ লাভ করতে চায় তাহলে অবশ্যই সেই রাষ্ট্রটির সুপারিশ প্রয়োজন হবে নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘের সদস্যপদ লাভ করতে হয়। কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন। 3টা সদস্য বা জার্মানি সদস্য নয়। এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে। কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নয়, এটার উত্তর হবে জার্মানি। যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন এই সবই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য, বাট সদস্য নয় হচ্ছে জার্মানি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নয় কোন দেশটি, সে দেশটি হচ্ছে জার্মানি। আচ্ছা, এগুলো আমি তোমাদের লিখাইছি জাতিসংঘের কোন মহাসচিব কি কি বিষয় বৃত্তান্ত। এরপর আসো জাতিসংঘের বিভিন্ন সংস্থা। তো জাতিসংঘের বিভিন্ন সংস্থা, অনেক অনেক সংস্থা আছে, সবগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, আবার সব তথ্য ইম্পর্টেন্ট না। জাতিসংঘের সংস্থাগুলো পড়তে গিয়ে তুমি সবচেয়ে বেশি ফোকাস করবা সেটা হচ্ছে যে হেডকোয়ার্টার্স গুলো। তোমাদের যে 10ম গ্রেড, 11 গ্রেড থেকে 20 গ্রেডের যে পরীক্ষা প্রশ্নগুলো, এর মধ্যে এনটিআরসি আছে, প্রাইমারি আছে বা অন্যান্য পরীক্ষাগুলো আছে। সাধারণত এখান থেকে তোমার 3টা তথ্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এর পূর্ণরূপটা ইম্পর্টেন্ট, 2 হচ্ছে এর সদর দপ্তর ইম্পর্টেন্ট, আর 3 হচ্ছে এটি শান্তিতে কবে নোবেল পুরস্কার পেয়েছে। 3টা তথ্য ইম্পর্টেন্ট। এভাবে প্রতিটি সংস্থা পড়ার সময় তুমি প্রথমে গুরুত্ব দিবা যে সেই সংস্থাটির হেডকোয়ার্টার্স কোথায়, তারপরে সেই সংস্থাটির কোনো অর্জন আছে কিনা, কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা। যেমন 1965 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ইউনিসেফ, এটা একটা অর্জন তার। তাহলে পরীক্ষা দিতে পারে 1965 সালে কোন সংস্থা, জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, ইউনিসেফ। বা ইউনিসেফ কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে, শান্তিতে। ইউনিসেফ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কত সালে, 1965 সালে। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে অবস্থিত। 1965 সালে ইউনিসেফ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। এরপরে ইউএনডিপির ক্ষেত্রে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটার হেডকোয়ার্টার্স আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি, এটির হেডকোয়ার্টার্স হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। আচ্ছা, জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক কমিশন ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস,
এটা ইম্পর্টেন্ট। আর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড, ইম্পর্টেন্ট। আর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 1954 এবং 1981, এটা ইম্পর্টেন্ট। এখন তার মধ্যে একটা বক্তব্য আছে, কথা আছে, তোমাদেরকে আমি ঢালাওভাবে বলে দিচ্ছি। 11 গ্রেড থেকে 20 গ্রেডের পরীক্ষার মধ্যে 11 গ্রেড কিংবা 10ম গ্রেড বা এই প্রশ্নগুলো একটু একটু ডিফিকাল্ট হবে, বাট একদম 20 গ্রেড বা 18 গ্রেড বা একদম নিচের লেভেলে যে গ্রেডগুলো আছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্নগুলো এত কঠিন হবে না। কাজেই তোমার ভয় পাওয়ার কিছু নেই। তোমরা অনেকে আসো 20 গ্রেডের জন্য বা 18 গ্রেডের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু এত জটিল জিনিস প্রশ্ন আকারে আসবে না। ইভেন তাদের এত বড় ইনফরমেশন যেটি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, এটি খুব বেশি প্রাসঙ্গিক না। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি কোন গ্রেডের প্রস্তুতি নিচ্ছ, সেই গ্রেডের পরীক্ষার জন্য তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেটার উপরে কিন্তু তোমার ভিত্তি করে তোমার প্রশ্নটি হবে। এরপরে আসো জাতিসংঘ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, এটা এক ধরনের টাইপ মিস্টেক, এটা হবে আংটাড, UNCTAD। তো যাই হোক, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তোমাদের পরীক্ষার জন্য। তারপর যদি আমি পরবর্তীতে বলি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটি UNEP হেডকোয়ার্টার্স, এটার হেডকোয়ার্টার্স কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম জাতিসংঘের একটি সংস্থা যেটি পরিবেশ নিয়ে কাজ করে। জাতিসংঘের যে সংস্থাটি পরিবেশ নিয়ে কাজ করে সেটির নাম UNEP, এবং এটি 1972 সালের 5ই জুন এটা প্রতিষ্ঠিত হয়েছে। সে কারণে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তাহলে প্রশ্নটি হচ্ছে, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন? কেন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস? কারণ 1972 সালের 5ই জুন এই বিশ্ব পরিবেশ সংক্রান্ত সংস্থাটি জাতিসংঘের UNEP এটি প্রতিষ্ঠিত হয়েছে। আর এটির হেডকোয়ার্টার্স কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত। এভাবে আমি তোমাদের সব সংস্থা তো বলতে পারবো না, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে লিখাইছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সংক্ষেপে যেটাকে আমরা বলি IMF, এটা 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে, হেডকোয়ার্টার্স ওয়াশিংটন ডিসিতে। আর আরেকটি তথ্য লিখে রাখতে পারো, বাংলাদেশ সদস্য হয়েছে 1972 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দেখো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি কোন সংস্থা ইম্পর্টেন্ট, আবার সেই সংস্থার কোনটা ইম্পর্টেন্ট। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এর বাইরে তুমি আপাতত পড়তে খুব বেশি উৎসাহ বোধ করো না। যেটি দাগিয়ে দিচ্ছি সেগুলোকে পড়তে তুমি বেশি করে উদ্বুদ্ধ হও, উৎসাহিত হও এবং গুরুত্ব আরোপ করো। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইংরেজি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সংক্ষেপে হচ্ছে IMF। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1942 সালে, প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে। বাংলাদেশ মেম্বার হয়েছে 1972 সালে। আর এটির হেডকোয়ার্টার্স আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার্স অবস্থিত। আচ্ছা, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, একটা তথ্য পড়তে পারো, এটার হেডকোয়ার্টার জেনেভা। আর শান্তিতে নোবেল পেয়েছে 1969 সালে। আর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সংক্ষেপে ILO। তাহলে ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। এটি 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে। এটা ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, সংক্ষেপে হচ্ছে এটা ILO। তো পরীক্ষায় ILO দিয়েও দিতে পারে, আন্তর্জাতিক শ্রম সংস্থা দিতে পারে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দিয়েও দিতে পারে। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব বাণিজ্য সংস্থা, হেডকোয়ার্টার জেনেভা। আর বাংলাদেশ সদস্য হয় 1995 সালের 1 জানুয়ারি, এবং এই তারিখে এটি গঠিত হয়। তুমি 3টা তথ্য মুখস্থ করবা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এটি গঠিত হয় 1995 সালের 1 জানুয়ারি। বাংলাদেশ সদস্য হয় 1995 সালের 1 জানুয়ারি। হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা যেদিন গঠিত হয় বাংলাদেশ সেদিন এটির মেম্বার হয়। হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
বিশ্ব বাণিজ্য সংস্থা ইংরেজি নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ইউনেস্কো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টার্স ফ্রান্সের প্যারিসে। এই দুটো তথ্য তুমি মুখস্থ করবে। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত, ফ্রান্সের প্যারিসে অবস্থিত। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটির হেডকোয়ার্টার্স ফ্রান্সের অস্ট্রিয়ার ভিয়েনাতে। শান্তিতে নোবেল পুরস্কার পায় 2005 সালে, 2005 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। আচ্ছা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন হেডকোয়ার্টার্স রোমে অবস্থিত। আমি বারবার করে বলে দিচ্ছি, জাতিসংঘের সংস্থাগুলোর হেডকোয়ার্টার্স হচ্ছে, বেশিরভাগ সংস্থা মানে বেশিরভাগ তথ্য মানে যেটি বেশি গুরুত্ব দিয়ে পড়বা সেটা হচ্ছে হেডকোয়ার্টার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটা বিশেষ পরীক্ষায় প্রশ্নটি এসেছে। তাহলে বিশ্ব মেধা সম্পদ সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটি সুইজারল্যান্ডের জেনেভাতে এর হেডকোয়ার্টার্স অবস্থিত। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন, এটা হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে অবস্থিত। সিডো, এগুলো অনেক আপার লেভেলের ডিসকাশন। এই যে সিডো, সে সিডো সনদটি স্বাক্ষরিত হয় 1979 সালে, আর বাংলাদেশ এতে স্বাক্ষর করে 1984 সালে। মানবাধিকার দিবস আগে আমরা পড়েছি 10 ডিসেম্বর। মানবাধিকার ও শান্তিরক্ষা জাতিসংঘ, এটা একবার আমরা আলোচনা করেছি। আন্তর্জাতিক অপরাধ আদালত, এটা একটু একটু পড়তে পারো। আন্তর্জাতিক অপরাধ আদালত, এটি নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। দুটো তথ্য, একেবারে স্পেসিফিক তথ্য। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অপরাধ আদালত, এটা নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এটা হচ্ছে ICC। এই দুটো তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা LDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটা সময়কাল 2016 থেকে 30, আর এটির হচ্ছে লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। মেয়াদ হচ্ছে 15 বছর, মেয়াদ হচ্ছে 15 বছর, 16 থেকে 30 আর 17টি লক্ষ্য। তোমার প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্য, এটা কত বছর মেয়াদকাল? 16 সাল থেকে 30 সাল মেয়াদকাল। আর এটা লক্ষ্যমাত্রা কয়টি? সেটা হচ্ছে 17টি। আর একটা হচ্ছে এমডিজি, এটাও খুবই 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 গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এমডিজি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। কি হয়েছে ক্যামেরা? কি হয়েছে? আচ্ছা, সময়কাল 2000 থেকে 2015, মেয়াদ 15 বছর, আর লক্ষ্যমাত্রা হচ্ছে 8টি। এইগুলোকে তোমরা বেশি করে ফোকাস করবা। আমাদের সুমনা বলছে, স্যার আপনি এত ভালো পড়ান, অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ বোন। আমি তোমাদের পড়াটা কমিয়ে দিচ্ছি, আজে বাজে তথ্য পড়ে তোমার লাভ নেই, পরীক্ষায় সব আসবে না। আমি তোমাদেরকে একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি। ইসমাইল, তুমি কি বুঝতে পারছো ভাই কথাটা? মানে আজে বাজে তথ্য পড়ে তোমার মাথা নষ্ট করে লাভ নেই, আজে বাজে তথ্য পরীক্ষা আসবেও না। মাঝখান থেকে তুমি নিজে বিপদে পড়ে যাবা, নিজের টেনশনে পড়ে যাবা, স্যার আমার এত পড়া তো আমার মনে থাকবে না। তো সব পড়া তো তোমার পরীক্ষা আসবে না বাবা, কেন তুমি পড়বা? আমি তো তোমাকে স্পেসিফিক করে দিচ্ছি যে এতটুকু তুমি পড়বা। আমি ঝুঁকি নিচ্ছি, তুমি ঝুঁকি নাও।
আমি তো তোমার মঙ্গলের জন্য ঝুঁকি নিচ্ছি, আমি তো তোমাকে বলতে পারতাম যে না তুমি সবগুলোই পড়ো, সবগুলো তো পরীক্ষা আসবে না। আচ্ছা, এভাবে মোটামুটি এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক দিবস সমূহ, বিশেষ করে 21 ফেব্রুয়ারি, আমরা জানি 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দুই নম্বর তথ্য হচ্ছে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দুটা তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। পরের পৃষ্ঠা হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, এটাও ইম্পর্টেন্ট। আর 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। জাতিসংঘের ক্লাসে আমি তোমাদেরকে যেগুলো পড়ালাম, বলো এখন ইসমাইল বলো, দেখি তোমাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করি, বলো ইসমাইল বলো দেখি কি অবস্থা তোমার। হ্যাঁ বলো তো ভাই, ইসমাইল বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তোমার টার্গেট কি, কোন চাকরি টার্গেট? স্যার আমার তো স্যার 10ম গ্রেড টার্গেট। 10ম গ্রেড। তাহলে তো তুমি হচ্ছে একটু আপার লেভেলের পড়াশোনা করতে হবে। স্যার সেটা আমি জিজ্ঞেস করতেছি, আপনি যেগুলা দাগাই দিতেছেন এগুলা পড়লেই হবে না আরো কিছু বেশি পড়তে হবে? না, আমি তোমাদের যেগুলো দাগিয়ে দিচ্ছি এটা 9ম গ্রেডের জন্য ইম্পর্টেন্ট, শুধু 10ম গ্রেড না। ধরো তোমার 10ম গ্রেড টার্গেট, 10ম গ্রেডের মধ্যে যেমন তোমার বিভিন্ন মিনিস্ট্রিতে আছে অ্যাডমিন অফিসার, এগুলো হচ্ছে 10ম গ্রেড। তারপরে বিভিন্ন স্যার ডিপার্টমেন্টে। উপসহকারী প্রকৌশলী এই হিসেবে পরীক্ষা হ্যাঁ দিব। আমি তোমাকে এটাই বলছি, উপসহকারী প্রকৌশলী আছে, উপসহকারী পরিচালক আছে, অ্যাডমিন অফিসার আছে। তো মোটামুটি আমি তোমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছি। আর যদি এর চেয়ে আরো সহজভাবে যদি আমি 18 গ্রেডের জন্য বলি, তাহলে তো সিম্পলি জিজ্ঞাসা করতে পারে জাতিসংঘের সদর দপ্তর কোন দেশে অবস্থিত, একদম সিম্পল প্রশ্ন। স্যার বাট তোমাদের জন্য এত সিম্পল প্রশ্নটা আসবে না। স্যার এটাই। তারপরে জাতিসংঘের সনদ কবে স্বাক্ষরিত হয়, এটা হয়তো 18 গ্রেডের প্রশ্ন নয়, কিন্তু তোমাদের জন্য প্রশ্ন এটি কবে এটি স্বাক্ষরিত হয়। এই জন্য তুমি একটা চমৎকার একটা প্রশ্ন করছো, বা তোমরা সবাই যেটা বুঝতেছো, তা যেহেতু তোমরা একই মানে যেহেতু তোমরা 10ম গ্রেড থেকে বা 11 গ্রেড থেকে 18 গ্রেড পর্যন্ত বা 20 গ্রেড পর্যন্ত তোমরা প্রস্তুতি নিচ্ছ এই ব্যাচে, তাই আমার পড়াগুলো আমি যদি আরো আপার লেভেলে পড়াতাম, তাহলে তোমাদের মধ্যে অনেকেই মনে করতে যে আমি তো এই জিনিসগুলো পড়তে পারছি না, ক্যাচ করতে পারছি না। আবার যদি তোমাদেরকে এর চেয়ে লোয়ার লেভেলে পড়াতাম, তাহলে তুমি বা তোমরা যারা আছো 10th গ্রেডের যাদের 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 তোমার একটা যেটিকে বলবো আমি ডিজায়ার ক্যাডার বা ডিজায়ার একটা চাকরি, তো তারা হয়তো বলতে যে স্যার এত এত এ লেভেলে পড়াচ্ছেন, কিন্তু আমি তোমাকে দুজনকে সমন্বয় করছি, যেটা সবার জন্য ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় বড় ব্যাপার হচ্ছে ইউনাইটেড নেশনস এর যে স্পেশালাইজড অর্গানগুলো আছে, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে অংশ থেকে, সেটা হচ্ছে হেডকোয়ার্টার্স। মানে সোফার আই হ্যাভ বিন ইনফর্মড, ইনফ্যাক্ট 25 ইয়ার্স ধরে, মানে সেই অ্যারাউন্ড 25 ইয়ার্স আমি যে সিভিল সার্ভিস পরীক্ষার যে প্রস্তুতির আমার যেটি নিজেও আমি সিভিল সার্ভিস পরীক্ষায় ভাইবা বোর্ড ফেস করছি 4বার, আমি অনেকদিন ধরে পড়াচ্ছি। তো কাজে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি তোমাদের যেগুলো লিখে দিচ্ছি বা লিখে দিলাম, তুমি এগুলোকে বেশি করে ফোকাস করো। আশা করছি ইনশাল্লাহ এর মধ্যে তোমাদের কমন পাবা। এর বাইরে খুব বেশি পড়াটা দরকার বলে আমি মনে করছি না। তো ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। একটু পরে আমার একটা ক্লাস হবে, আমি এখন একটু রেস্টে থাকবো, একটু ভয়েস রেস্টে থাকবো। তোমাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।